হ্যালো এভরিওয়ান, তোমাদের ক্লাস 10-এর প্রথম অধ্যায়ের ক্লাস হচ্ছে। তো আগের দিনে তোমাদের বায়ুর ক্ষয়কার্যটা হয়েছিল। বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করেছিলাম এবং সঞ্চয় কার্যের প্রক্রিয়াগুলো অর্থাৎ বহনের প্রক্রিয়া এবং সঞ্চয় কার্যের প্রক্রিয়াগুলো আমরা লাস্ট আলোচনা করেছিলাম। তো বহন প্রক্রিয়াগুলো যেগুলো বলেছিলাম, ভাসমান প্রক্রিয়া, লম্ফদান প্রক্রিয়া আর গড়ানো প্রক্রিয়া। আর সঞ্চয় কার্যের কিছু প্রক্রিয়া ছিল, সেগুলো ছিল অর্ধপাত প্রক্রিয়া, উপলেপন আর অধিগ্রহণ প্রক্রিয়া। এই পর্যন্ত আমরা করেছিলাম। আজকে হচ্ছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে প্রথমে যে ভূমিরূপ দুটো হয় মেনলি সেটা হচ্ছে বালিয়ারি আর লোয়েস। এই দুটো হচ্ছে প্রধান ভূমিরূপ যেটা বায়ুর সঞ্চয় কার্যের ফলে হচ্ছে। তাহলে প্রথমে আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে বালিয়ারি। তো বালিয়ারি কি হচ্ছে? চলমান বালির স্তূপকে বালিয়ারি বলে। চলমান বালির স্তূপকে কি বলছে? বালিয়ারি। এই বালিয়ারিটা তার মানে চলমান বলেছে, তার মানে হচ্ছে এটা কখনো সবসময় স্থির থাকে না। কোথাও একটা হয়ে গেল মানে ওখানে পুরো থাকলো সেটা নয়, সেটা স্থান পরিবর্তন হতে পারে। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে বায়ুর ওপর। ঠিক আছে, কারণ এখানে বায়ুর সঞ্চয় কার্য করছি। ধরে নিচ্ছি উচ্চভাব, যদি এরকম কোনো একটা ইয়ের মধ্যে কোনো উচ্চভূমি থাকে, এরকম মরুভূমির মধ্যে উচ্চভূমি থাকলে তাহলে উচ্চভূমির সামনে যদি হয়, এই জায়গাতে যদি কোনো বালিয়ারি গঠন করে তাহলে সেটাকে বলবো মস্তক বালিয়ারি। উচ্চভূমির বিপরীত দিকে অর্থাৎ পেছন দিকে যদি কিছু হয়, পেছন দিকেও বালিয়ারি হতে পারে, দুই পাশে হতে পারে। ঠিক আছে, এইরকম ধরনের হতে পারে। তো পাশে যদি হয় সেটাকে বলে পার্শ্ব বালিয়ারি, দুই পাশে যদি হয় দুপাশে এরকম করে গঠন করলো বালিয়ারি। ঠিক আছে, এরকম করে সেগুলো হচ্ছে পার্শ্ব বালিয়ারি। ঠিক আছে, আর যদি পেছন দিকে হয় তাহলে সেটা হয়ে যাবে উচ্চ বালিয়ারি, আর সামনে হচ্ছে মস্তক বালিয়ারি। তাহলে এই বিভিন্ন ধরনের বালিয়ারি হতে পারে। আরেকটা হয় অগ্রবর্তী বালিয়ারিও থাকতে পারে। তো সেটা কি মস্তক বালিয়ারির আরেকটু আগে হয়, এই জায়গাটাতে মোটামুটি মস্তক বালিয়ারির আগেটাতে ওটা হতে পারে অগ্রবর্তী বালিয়ারি। ঠিক আছে, তো এই বিভিন্ন ধরনের হতে পারে। মেনলি এইটা শূন্যস্থানে খুব দেয় যে চলমান বালির স্তূপকে ড্যাশ বলে, এটা হবে বালিয়ারি বলে। তো এরপরে হচ্ছে বালিয়ারির শ্রেণী বিভাগ, যে মেনলি এখান থেকে প্রশ্নটা আসে বালিয়ারির শ্রেণী বিভাগ থেকে। তো বালিয়ারি শ্রেণীবিভাগ জানার আগে আমাদেরকে জানতে হবে যে কে করেছিল বালিয়ারি শ্রেণীবিভাগ। তো ব্রিটিশ আর্মি ছিলেন একজন ব্রিগেডিয়ার, যার নাম হচ্ছে ব্যাগনাল্ড। ঠিক আছে, ব্যাগনাল্ড কিন্তু দুই ভাগে ভাগ করেছিলেন। এই নামটা মাথায় রাখতে হবে, কে বিভাগ করেছিলেন দুটো বালিয়ারি। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে দুটো নাম লিখছি। একটা হচ্ছে তির্যক বালিয়ারি বা বারখান, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বা সিফ বালিয়ারি। দুটো করে নাম মাথায় রাখতে হবে, তির্যক বারখান, অনুদৈর্ঘ্য সিফ। এটা কিন্তু দু ধরনের আসতে পারে। শুধু বলে দিতে পারে যে তির্যক বালিয়ারি অনুদৈর্ঘ্য বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো, এরকমও বলতে পারে। মেনলি এই টার্ম দুটোই বেশি বলে। শুধুমাত্র অনেক সময় বারখানও বলে দেয়, শুধু বারখান। তো এবারে জানবো যে বারখান ব্যাপারটা কি। বারখান হচ্ছে যদি বায়ুপ্রবাহের পথে আড়াআড়িভাবে অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারি হয়। ধরে নাও বায়ুপ্রবাহ হচ্ছে, বায়ুপ্রবাহের সাথে সাথে আড়াআড়িভাবে এরকম করে যদি অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারি হয় তাহলে সেটাকে বলছে বারখান। ঠিক আছে, এটা ছবিটা এরকম করে হয় না। এই বালিয়ারি আঁকার প্র্যাকটিসটা একটু দেখে নেবে যে কিভাবে করে। এটার আঁকাটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো প্রথমে এরকম করে আঁকলে, তারপর এরকম ধরনের হয়, অর্ধেক থেকে এটা এরকম হবে, তারপর এই বাকিটা চওড়া করে এই দিকটা শেষ করবে। ঠিক আছে, এটার আঁকাটা খুব ইম্পর্টেন্ট, ওই জন্য আমি বলে দিলাম। তো এরকম এরকম হয় বারখান বালিয়ারি। তো বারখান বালিয়ারির ক্ষেত্রে এই দিকে যদি বায়ু প্রবাহিত হয় তাহলে এরকমভাবে গঠন হয়, এই দিকটাতে বায়ু প্রবাহিত হবে। আড়াআড়িভাবে অবস্থান করছে বায়ু প্রবাহের পথে, সেক্ষেত্রে বারখান গঠিত হয় এবং এটা অর্ধচন্দ্রাকৃতি হবে কিন্তু। ঠিক আছে, বারখান শব্দের অর্থ হচ্ছে বালির পাহাড়। এটার অর্থ হচ্ছে বালির পাহাড়। এই যে বালির পাহাড় রয়েছে সেটাকে বলছে বালির পাহাড়। এরপরে হচ্ছে কতগুলো বৈশিষ্ট্য পড়তে হবে বারখান বালিয়ারির। ঠিক আছে, যেমন হচ্ছে বারখানের যেদিকে বায়ু প্রবাহিত হচ্ছে অর্থাৎ এই দিকে, সেইখানে কিন্তু অনুবাদ ঢাল কিন্তু অবতল প্রকৃতির হয়। প্রথম যেদিকে প্রবাহিত হয়, যেদিকে ধাক্কা খায় সেটা হচ্ছে অনুবাদ ঢাল, এটাকে বলে অনুবাদ ঢাল। আর তার বিপরীতটাকে বলা হয় প্রতিবাদ ঢাল। ঠিক আছে, তো
তো অনুবাদ ঢালটা সবসময় ফোলা হয়, মানে উত্তল প্রকৃতির হয়, এরকম ফোলা প্রকৃতির হয়। এটাকে বলে উত্তল, এটাকে বলে অবতল। ঠিক আছে, তো এটা ফোলা প্রকৃতির হয়, আর এই দিকটা একটু এরকম ডাউন প্রকৃতির হয়। প্রতিবাদ ঢালটা হবে এটা হবে অবতল, আর অনুবাদটা হবে উত্তল। এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এছাড়া বারখানের কিছু বৈশিষ্ট্য তোমরা পড়ে রাখতে পারো। বারখানের বৈশিষ্ট্য দেয় অনেক সময়। দৈর্ঘ্য প্রস্থ সাধারণত সমান হয়, এই যা দৈর্ঘ্য হয় এবং প্রস্থটা মোটামুটি সমান দেখা যায়, এটা খুব প্রধান বৈশিষ্ট্য। এছাড়া উচ্চতায় 2 থেকে 3 মিটার উঁচু হয়, প্রস্থে 20 থেকে 30 মিটার হয়। এটা তোমাদের বইয়ে বিভিন্ন থাকতে পারে, তোমাদের বইয়ে যেটা আছে সেটা করতে পারো। আর আরেকটা যেটা বললাম অনুবাদ ঢালগুলো, অনুবাদ ঢালটা বেশ খাড়া হয়, উত্তল প্রকৃতির, আর একটা অবতল হয়। এটা তোমরা একটা বৈশিষ্ট্যের মধ্যে করতে পারো। ঠিক আছে, আর বারখানের 2 প্রান্তে সিংহের মতো থাকে, এগুলো সিংহের মতো, ওই জন্য এগুলো 2 প্রান্তে হচ্ছে সিংহের মতো রয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে একটা তোমরা এখানে বলতে পারো যে বালিয়াড়ির ক্ষেত্রে বলি, তো অনেক সময় বালিয়াড়ি 2 জায়গাতে হতে পারে, একটা হচ্ছে মরুভূমি অঞ্চলে হতে পারে, আর একটা বালিয়াড়ি অঞ্চলে হতে পারে। ঠিক আছে, বালিয়াড়ি মানে মরুভূমি অঞ্চলে হতে পারে, একটা উপকূল অঞ্চলে হতে পারে। মরুভূমি আর উপকূল, উপকূল মানে কোনটা, সমুদ্রের ধারটাকে উপকূল বলে। আর মরুভূমি মানে যেখানে বৃষ্টিপাত হয় না, বালি বেশি, সেটা হচ্ছে মরুভূমি। তো উপকূল অঞ্চলেও কিন্তু বালিয়াড়ি হয়, সেক্ষেত্রেও বালিয়াড়িগুলো কিন্তু, বালিয়াড়িতে অনেক সময় ঘাস টাস জন্মে যেতে পারে। তো সেই রকম একটা মালাবারের উপকূলে যেসব বালিয়াড়ি দেখা যায় সেটাকে বলা হয় টেরিস। আমি এটার জন্যই বললাম টেরিস, এটা আসছে খুব শূন্যস্থান বা সত্য মিথ্যাতে বা মাল্টিপল চয়েসে, যে মালাবার অঞ্চলের উপকূলে যে বালিয়াড়িগুলো রয়েছে সেগুলোকে বলা হয় টেরিস। এটা লোকাল ল্যাঙ্গুয়েজ, এটা চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি বারখানটা দেখে নিলাম। এটাকেই বলছে তির্যক বালিয়াড়ি। ঠিক আছে, চাঁদের আকারে হয়। নেক্সট যাব আমরা অনুদৈর্ঘ্য বা সিফ বালিয়াড়ি। এটা যেমন দেখলাম বালির এই বায়ু যেদিকে প্রবাহিত হচ্ছে তার সাথে আড়াআড়িভাবে গঠন করে, আর সিফ কিন্তু সমান্তরালে প্রবাহিত হয়। মানেটা কি দাঁড়াচ্ছে, মানে হচ্ছে যদি বায়ু এরকমভাবে প্রবাহিত হয় তাহলে এইখানে এরকম করে লম্বা প্রকৃতির বালিয়াড়ি তৈরি হবে, আবার এইখানে একটা লম্বা প্রকৃতির বালিয়াড়ি তৈরি হবে, এগুলো উঁচু উঁচু বালি, আবার এখানে তৈরি হবে। তাহলে এগুলো কিন্তু সমান্তরাল, এখানে যেমন আড়াআড়ি হচ্ছে, এখানে ধাক্কা খেয়েছে, মানে লম্ব আকৃতির বা আড়াআড়িভাবে হচ্ছে, এটা কিন্তু সমান্তরালের সাথে, বায়ুর গতিপথের সাথে সমান্তরালে সংকীর্ণ এবং দীর্ঘ শৈলশিরা হয়। এগুলো দেখতে শৈলশিরার মতো সংকীর্ণ সরু মতো হচ্ছে, এইটাকে বলছে সিফ বালিয়াড়ি। আচ্ছা, সিফ শব্দটা একটা অর্থ আছে, যেটা মানে হচ্ছে তলোয়ার। ঠিক আছে, এটা যেমন বালির দেশ দেখলাম বারখান, এটা মানে হচ্ছে তলোয়ার। ওকে, সিফ মানে হচ্ছে তলোয়ার। আচ্ছা, এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। যেমন হচ্ছে সিফ বালিয়াড়ি কয়েক কিলোমিটার থেকে কয়েকশো কিমি পর্যন্ত হতে পারে, যেমন বারখানের ক্ষেত্রে সেটা অনেক কম ছিল, এখানে কিন্তু প্রস্থ অনেকটাই বেশি। উচ্চতা 100 মিটার হতে পারে, 100 মিটারও বেশিও হতে পারে। আচ্ছা, ওর যেমন বারখানের ক্ষেত্রে দেখলাম দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান হয়, এই ক্ষেত্রে কিন্তু এর প্রস্থ উচ্চতার থেকে অনেক বেশি হয়। ঠিক আছে, প্রস্থটা অনেক বেশি হয় উচ্চতার থেকে। সিফ বালিয়াড়িগুলো মেনলি একে অপরের সমান্তরালে গড়ে ওঠে। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে দুটো সিফ বালিয়াড়ির মাঝখানের যে অংশ থাকে, এই করিডরটাকে কি বলা হয়, এটা খুব প্রশ্নে আসে। এবছর যারা টেস্ট পেপার পেয়েছো পর্ষদের, সেখানে দেখবে তোমাদের রয়েছে, এটাকে বলা হয় গাসি। সাহারায় এটাকে বলা হয় গাসি। দুটো সিফ বালিয়াড়ির মাঝখানের অংশটাকে বলা হয় গয়াকার দন্তস্বস্তি গাসি। ঠিক আছে, বা GASSI। এগুলো মেনলি সাহারাতে নামে পরিচিত। আচ্ছা, এগুলো মেনলি রাস্তা হয়। ঠিক আছে, এগুলো ক্যারাভ্যান হিসেবে ব্যবহৃত হয়, এই পথগুলো রাস্তা হয়, দুটো বালিয়াড়ির মধ্যে দিয়ে যাওয়ার রাস্তা হয়ে ওঠে। তাহলে এই হলো তোমাদের সিফ বালিয়াড়ির বৈশিষ্ট্য। তো অনেক সময় ব্যাগনাল্ড একটা কথা বলেছে, এটা সত্য মিথ্যার জন্য ইম্পর্টেন্ট, যে এই বারখানগুলোই অনেক সময় সিফ বালিয়াড়িতে পরিণত হতে পারে। ঠিক আছে, বারখানগুলি পরিবর্তিত হয়ে সিফ বালিয়াড়িতে পরিণত হয়, এটাই পরে ভেঙে যেয়ে 2 টুকরো হয়ে আস্তে আস্তে সিফে পরিণত হয়। সেটা সত্য মিথ্যাতে থাকে অনেক সময়, যে বারখান বালিয়াড়ি সিফ বালিয়াড়িতে পরিণত হয়, বা তির্যক বালিয়াড়ি অনুদৈর্ঘ্য বালিয়াড়িতে পরিণত হয়, সত্য না মিথ্যা, সেক্ষেত্রে কিন্তু সত্য হবে, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে।
তাহলে এটা মোটামুটি আমাদের কমপ্লিট। সেকেন্ড আমরা নেক্সট যাব লোয়েস। দেখো বোর্ডের রাইটে লোয়েস সম্পর্কে কিছু ইনফরমেশন লিখেছি, তোমরা লিখে নিতে পারো যদি তোমাদের বইয়ে না থাকে। দেখো প্রথমে লিখেছি লোয়েস শব্দের নামকরণ কী করেছে, নামকরণ করেছে ভন রিক্টোফেন। ঠিক আছে, এই নামকরণগুলো অনেক সময় আসে, যেমন এই শ্রেণী বিভাগটা দেখলাম যে ব্যাগনল্ট করেছেন, ঠিক সেভাবেই নামকরণগুলো কিন্তু আসে। তো সেক্ষেত্রে এখানে রয়েছে ভন রিক্টোফেন করেছে এগুলোর লোয়েসের নামকরণ। লোয়েস জিনিসটা হচ্ছে যে শিথিল যে বালুকণাগুলো হচ্ছে সেটা হচ্ছে লোয়েস, যেটা হাত দিলে ঝুড়ে ঝুড়ে এরকম যে হাত দিই তাহলে ঝুড়ে ঝুড়ে পড়বে, সেটা হচ্ছে লোয়েস। ঠিক আছে, তো অর্থাৎ এই যে এর একটা অর্থ রয়েছে, সেটাকে বলছে স্থানচ্যুত বস্তু। ঠিক আছে, বৈশিষ্ট্য কতগুলো আমি দিয়ে দিয়েছি, অনেক সময় লোয়েসের বৈশিষ্ট্য যদি আসে সেই জন্য তোমাদেরকে বলে দিয়েছি। যেমন দীর্ঘ সময় জুড়ে লোয়েস সমভূমি গঠন করতে পারে। আচ্ছা, সমভূমি গঠন করতে পারে মানে কি, এই যে লোয়েসের যে শিথিল কণাগুলো, সেগুলো কী হয়, শিথিল কণাগুলো আস্তে আস্তে একটা দীর্ঘ এলাকা জুড়ে জমতে থাকে এবং জমতে জমতে একটা সময় সেটাকে সমভূমিতে পরিণত করে। সেটা কিন্তু একবারে হয় না, দীর্ঘ সময় জুড়ে, যে আমি বলে দিয়েছি দীর্ঘ সময় জুড়ে অনেক দিন সময় লাগে এবং গভীরতা কিন্তু কয়েকশো কিলোমিটার পর্যন্ত হয়, অনেকটা গভীরতা হয়। কিন্তু সেগুলো স্তর থাকে না, যেহেতু বালি, পাললিক শিলার ক্ষেত্রে যেমন একটা বালিটা চাপ পেয়ে একটা পাথরে পরিণত হয়, এই ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, ওই জন্য স্তর দেখা যায় না কোনো। আর লাস্টেটা হচ্ছে একটা সময় এই লোয়েসগুলো জমতে জমতে বেশ উর্বর হয়ে ওঠে এবং প্রবেশ্য হয়, মানে বালি জল ঢুকতে পারে। প্রবেশ্য মানে কি, যেটার মধ্যে প্রবেশ করতে পারে, তো সে এই মধ্যে দিয়ে খুব ইজিলি জল যেতে পারে, ওই জন্য বেশ প্রবেশ্য হয়ে ওঠে। তো এইটা হলো কতগুলো বৈশিষ্ট্য। তো লোয়েসের স্থান বিশেষে চেঞ্জও হয়, কিছু কিছু নাম চেঞ্জ হয়, যেমন তোমরা একটা লিখে রাখতে পারো, আমেরিকা যুক্তরাষ্ট্রে অ্যাডোব বলে, অ্যাডোব এটা একটা নাম। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডোব, এটা আমেরিকা যুক্তরাষ্ট্রে লিখে রাখবে। ঠিক আছে, আরেকটা নাম আছে সম্ভবত বেলজিয়ামে আছে, বেলজিয়ামের একটা নাম আছে সম্ভবত লিমন, হ্যাঁ, লয়হস্যি ম দন্তন্য, লিমন, এটাও লিখতে পারো। দু জায়গাতে নাম, লোয়েসকেই আমেরিকা যুক্তরাষ্ট্রে অ্যাডোব বলছে, আর সেটাই বেলজিয়ামে লিমন বলছে। তো অ্যাডোবটা লিখে রাখতে পারো, ওটা একটু ইম্পর্টেন্ট। তাহলে এইগুলো হলো আমাদের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এর মধ্যে এইটার পার্থক্য খুব আসে তির্যক আর অনুদৈর্ঘ্যের বালিয়ার মধ্যে, এটা কিন্তু মোটামুটি 3 নম্বরের মতো পার্থক্য, প্রায় 3-4টে পার্থক্য করে রাখতে পারো। আমি আলোচনার সময় অলরেডি বলে দিয়েছি কী ধরনের পার্থক্য হবে। ঠিক আছে, তো এটা কিন্তু পার্থক্যের আকারে করে রাখবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যাব নেক্সট পয়েন্টে, যেটা হচ্ছে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে কীভাবে ভূমিরূপ তৈরি করছে। যেমন আমরা বরফের ক্ষেত্রে পড়েছিলাম, বরফ আর জল একসাথে ক্ষয় করছে, এখানে বায়ুর সাথেও কিন্তু জলধারার মিলিত ক্ষয়কার্য হয়। নেক্সট পয়েন্টে এটা। আচ্ছা, এরপরে আমরা দেখব যে বায়ু ও জলধারার সঞ্চয় কার্যের ফলে কীভাবে গঠিত ভূমিরূপ হচ্ছে, মানে বায়ুর সাথে সাথে জলধারাটাও কিন্তু মরু ও মরুপ্রায় অঞ্চলে কাজ করছে। কী ধরনের হচ্ছে, তাহলে প্রথমে যেটা হচ্ছে আমরা লিখেছি ওয়াদি, 4টে রয়েছে, ওয়াদি, পেডিমেন্ট, বাজাদা আর প্লায়া। তো ফার্স্ট যেটা রয়েছে ওয়াদি, ওয়াদি হচ্ছে অনেক সময় কি হয়, তার আগে একটা ব্যাপার বলি যে মরু অঞ্চলে বৃষ্টিপাত নর্মালি খুব কম হয়, কিন্তু যখন বৃষ্টিপাত হয় তখন হঠাৎ করে অনেক বেশি হয়। তো এটা মাথায় প্রশ্ন আসতেই পারে যে মরু অঞ্চল বলছেন ম্যাম, অথচ আবার জলধারার কী করে ক্ষয়কার্য হচ্ছে। তাই বললাম যে মরু অঞ্চলে নর্মালি বৃষ্টিপাত হয় না, কিন্তু যখন হয় হঠাৎ করে অনেকখানি বৃষ্টি হয় এবং তার ফলে যে জলধারাগুলো সৃষ্টি হয় তার ফলে অনেক সময় ক্ষয় হয়। তো তাই মরু ও মরুপ্রায় অঞ্চলে এই জলধারা এবং বায়ুপ্রবাহের মিলিতভাবে অনেকগুলো ভূমিরূপের পরিবর্তন ঘটায়। তার মধ্যে যে ভূমিরূপগুলো হচ্ছে সেগুলো আমরা আলোচনা করব। তো ফার্স্ট হচ্ছে ওয়াদি। তো ওয়াদি প্রথমত আমরা জানবো, ওয়াদি একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে শুষ্ক উপত্যকা। আগে এগুলোর প্রত্যেকটার অর্থ রয়েছে, ওয়াদি, পেডিমেন্ট, এগুলো। ঠিক আছে, তো এটার অর্থ হচ্ছে, এখানে আমি প্রত্যেকটা অর্থ লিখে দেবো, হ্যাঁ, নিচে নিচে যেগুলোর প্রত্যেকটা অর্থ হবে সেগুলো লিখে দিচ্ছি। তাহলে ওয়াদিটা লিখে নিচ্ছি, ওয়াদিটা বললাম শুষ্ক উপত্যকা, শুষ্ক উপত্যকা, এটা একটা আরবি শব্দ। ঠিক আছে, আচ্ছা, নর্মালি কী হচ্ছে, কী বললাম যে মরুভূমি অঞ্চলে হঠাৎ কী হয়, যদি নদী প্রবাহিত হয় তাহলে কী হবে, বাড়ির মধ্যে একটা খাত তৈরি হবে। খাত মানে হচ্ছে এরকম একটা গর্ত হয়ে যাবে। ঠিক আছে, এরকম একটা গর্ত তৈরি হবে। তো গর্ত তৈরি হলে কি হবে না, একটা মনে হবে যেন এদিক দিয়ে একটা কোনো নদী গেছে, কিন্তু খুব সাময়িক থাকে এই নদীটা,
কিছুক্ষণ জল প্রবাহিত হলো, কারণ মরুভূমি অঞ্চলে সব সময় তো হয় না, খুব রেয়ার হয়। তাই যখন জলটা শুকিয়ে যাবে তখন শুধুমাত্র এই খাদটাই পড়ে থাকবে, মানে গর্ত অংশটাই পড়ে থাকবে, আর কিছু থাকবে না। ধরো তোমাদের কোনো বালিতে তোমরা যদি কখনো জল ওপর থেকে একটু জল ফেলে দেখো, তাহলে দেখবে সঙ্গে সঙ্গে জায়গাটা গর্ত হয়ে যায়, আর জলটা টেনে নেয়। তো যখন গর্তটা ওপর থেকে জলটা ফেলছো, ওই জায়গাতে গর্ত হয়ে যাচ্ছে, তো সেই জায়গাতে যদি গর্ত হওয়ার পর এখানে জলটা টেনে নিল ভেতর দিকে পুরোটাই, তারপরে গর্তটা রয়ে যায়, জল তো থাকে না, দাঁড়িয়ে থাকতে পারে না, কারণ বালির মধ্যে প্রবেশতা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে কী হয়, শুধু গর্তটা পড়ে থাকে। ঠিক সেরকম বালিয়ার মরুপ্রায় অঞ্চলে যখন জলপ্রবাহ হচ্ছে, এরকম করে খাদটা শুধু পড়ে থাকে, জল থাকে না। তো এই খাদটাকেই বলা হয় ওয়াদি। অর্থাৎ নদী উপত্যকায়, এই মরু উপত্যকায় যখন যে শুষ্ক নদী খাদটা থাকে সেটাকেই ওয়াদি বলে নর্মালি। ঠিক আছে, এটা শূন্যস্থানে খুব দেয়, এটা কিন্তু 1 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেক্সট হচ্ছে পেডিমেন্ট চলে যাবো। পেডিমেন্টের ফার্স্টে আমরা অর্থ লিখবো। এটার অর্থ হচ্ছে পাদদেশীয় অংশ। এটা কে করেছে? জাস্ট মিনিট, আচ্ছা এখানে একটু লিখি গিলবার্ট। ঠিক আছে, এটা প্রথম করেছেন হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, এটা আসে কে গিলবার্ট 1882 খ্রিস্টাব্দে প্রথম এই পেডিমেন্ট ধারণাটা খেয়াল করেছিলেন। এইটার অর্থ হচ্ছে পাদদেশীয় পর্বত। পর্বত, এটা হচ্ছে পাদদেশীয় পর্বত, এটার অর্থ হচ্ছে। এটা কি হচ্ছে পেডিমেন্ট না, আমরা প্রথমে একটু এঁকে দেখাই পেডিমেন্ট ব্যাপারটা। যখনই কোনো উচ্চ ভূমি থেকে ধীরে ধীরে পাদদেশীয় অংশে যাচ্ছে, ধরো এরকম একটা উচ্চ ভূমি রয়েছে এবং সেটা থেকে যখন পাদদেশীয় অংশে যাচ্ছে, ঠিক পাদদেশীয় অঞ্চলের শেষ হবে তার ঠিক আগেটাতে অনেকগুলো শিলাময় একটা ভূমিরূপ তৈরি হয়। শিলাময় মানে একটু বেশ বড় বড় শিলার দ্বারা একটা ভূমিরূপ তৈরি করে। সেই ভূমিরূপটাকে বলা হচ্ছে পেডিমেন্ট, মানে এই অংশটা। ঠিক আছে, এইটা এখানে পার্বত্য শেষ হয়ে গেল, তারপরে এই অংশটা থাকছে, এই অংশটাকে বলছে, আমি যদি এই বরাবর টেনে দিই তাহলে এই যে অংশটা থাকলো, এই অংশটা হচ্ছে পেডিমেন্ট, এই অংশটা। ঠিক আছে, পেডিমেন্ট। এটা হলো পার্বত্য উচ্চভূমি লিখতে পারি, এটা হলো উচ্চভূমি। উচ্চভূমি থেকে সমস্ত পদার্থগুলো বায়ু ক্ষয়ের ফলে এখানে পেডিমেন্ট গঠন করলো। পেডিমেন্ট মানে হলো কি না, পাদদেশীয় পর্বতে যে শিলাময় একটা মৃদু ঢাল গঠন করছে, একটা শিলাময় মৃদু ঢাল। ঠিক আছে, এটা হচ্ছে শিলাময় মৃদু ঢাল। শিলাময় মানে এখানের যেগুলো দিয়ে গঠিত হয় সেগুলোর কণাগুলো একটু বড় প্রকৃতির হয়, ওই জন্য এটাকে আমি শিলাময় বললাম। ঠিক আছে, শিলাময় মৃদু ঢাল। এরপরে হচ্ছে বাজাদা। ঠিক আছে, বাজাদা শব্দটার অর্থ আমরা লিখে নিয়ে এবারে, এটার অর্থ হচ্ছে ঢাল। তাহলে এগুলো প্রত্যেকটার অর্থ, বাজাদা শব্দটার অর্থ হচ্ছে ঢাল। বাজাদাটা কি হচ্ছে না, যখন পাদদেশীয় উচ্চভূমির কোনো পাদদেশীয় অঞ্চলটা শেষ হলো, তারপরে শেষ হওয়ার ঠিক পর অর্থাৎ পেডিমেন্টের নিচেই বাজাদা গঠন করে, এরকম করে বাজাদাগুলো গঠন করে। কিভাবে গঠন করছে, যে ওই যে মানে এগুলো তো সব বড় বড় দানাগুলো হয়ে জমে এটা পেডিমেন্ট গঠন করছে, যেগুলো সূক্ষ্ম সূক্ষ্ম দানা, সূক্ষ্ম সূক্ষ্ম দানাগুলো পেডিমেন্টের শেষে আবার জমা হতে থাকে এই জায়গাটাতে, পেডিমেন্ট শেষ হওয়ার পর। তো এই অংশটাকে বলা হচ্ছে বাজাদা। ঠিক আছে, এটা কিন্তু শিলাময় নয়, এটাতে শিলাময় মানে হচ্ছে এই বড় বড় দানাগুলো। তো এটা হচ্ছে শুধুমাত্র সূক্ষ্ম দানা দিয়ে গঠিত যে মৃদু ঢালযুক্ত ভূমি, সেটাকে বলছে বাজাদা। এরপরে হচ্ছে প্লায়া। প্লায়া হচ্ছে একটা লবণ হ্রদ, এর অর্থ স্পেশাল নেই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লবণ হ্রদ। ঠিক আছে, প্রায় মরুভূমি অঞ্চলে যে লবণ হ্রদ থাকে, সেই লবণ হ্রদটাকে বলা হয় প্লায়া। প্লায়া কোথায় গড়ে ওঠে, ঠিক এর এন্ডটাতে একটা লবণাক্ত জলের একটা লেয়ার থাকে, এটাকে বলা হচ্ছে প্লায়া। ঠিক আছে, বাজাদার ঠিক পর পেডিমেন্ট হলো, তারপর বাজাদা হলো, তারপরে প্লায়া হয়। তাহলে প্লায়াটাকে আমরা কি বলতে পারি, যে শুষ্ক মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদ। নিম্নভূমিতে একদম নিচে হচ্ছে নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদ হচ্ছে প্লায়া। আচ্ছা, প্লায়াটা একটা মাথায় রাখতে পারো, প্লায়া হচ্ছে মরু অঞ্চলের ক্ষয়কার্যের নিম্নসীমা। নর্মালি আমরা ক্ষয়ের নিম্নসীমা বলতে বুঝি সমুদ্রতল, আর মরু অঞ্চলের ক্ষয়ের নিম্নসীমা হচ্ছে প্লায়া, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, মরু অঞ্চলের
ক্ষয়ের নিম্ন সীমা হচ্ছে প্লায়ার জলতলটা। ওকে, আচ্ছা, প্লায়ার অনেকগুলো নাম আছে, সেগুলো আমি একটু বলে দিই, খুব ইম্পর্টেন্ট। এখানে কতগুলো প্লায়ার আমি নাম লিখে দিয়েছি, যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে আসে এগুলো। যেমন দক্ষিণ আমেরিকায় প্লায়া স্যালিনা বলা হয়, আফ্রিকাতে শর্টস বলা হয়, মেক্সিকোতে বোলসন, আর অস্ট্রেলিয়াতে প্যান বলা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে কতগুলো বিভিন্ন নাম, এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব আসে, চারটে। আরও অন্যান্য অনেকগুলো আছে, যেমন আরবে সবখা বলে রয়েছে। ঠিক আছে, ওই জন্য আরও অনেক আছে, সেগুলো আমি কিন্তু লেখাইনি। আর সব থেকে বড় প্লায়া হচ্ছে যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছে, লা প্লায়া, একদম বড়। তাহলে এগুলো হলো প্লায়ার রিলেটেড সব কিছু যা আছে সেগুলো। আচ্ছা, এর মধ্যে তোমাদের পেডিমেন্ট আর বাজাদার পার্থক্য অনেক সময় আসে, পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য। আচ্ছা, এটা আমি কীভাবে করবে সেটা বলে দিই। এখানে আমি পার্থক্যের আকারে 3টে পার্থক্য লিখে রেখেছি, একটু বলে দিই। পেডিমেন্ট আর বাজাদা এখানে রয়েছে। তো পেডিমেন্টের মধ্যে সব থেকে প্রাধান্য কোন পাচ্ছে? পেডিমেন্টে ক্ষয়ের প্রাধান্য সব থেকে বেশি। ঠিক আছে, আর এক্ষেত্রে সঞ্চয়ের প্রাধান্য অনেক বেশি হয়। পেডিমেন্টের অবস্থান কোন জায়গাতে হয়? পাদদেশীয় ঢালের ওপর দিকে পেডিমেন্ট হয়। আমি যখন ছবি এঁকেছিলাম বিভিন্ন পাহাড়ের ওপর দিকে এটার ছিল, একদম ওপর দিকটাতে ছিল পেডিমেন্ট, এই দিকটাতে পেডিমেন্ট। তারপরে পেডিমেন্ট শেষ হওয়ার পর শুরু হয়েছিল নিচের অংশে, একদম নিচের অংশে হয়েছিল বাজাদা, তাই তো? তাহলে নিচের অংশে ছিল বাজাদা। গঠন এগুলো কাঁকর, নুড়ি এগুলো দ্বারা গঠিত হয়। আর বাজাদা হচ্ছে সূক্ষ্ম পলি বালি দ্বারা গঠিত হচ্ছে। তাহলে এই 3টে হচ্ছে পেডিমেন্ট আর বাজাদার পার্থক্য। আর তোমরা আরেকটা পার্থক্য তৈরি করে নেবে, যেটা হচ্ছে তির্যক আর অনুদৈর্ঘ্য বালির পার্থক্য। তাহলে এখানে তোমাদের মোটামুটি বায়ু ও জলধারার কার্যের ফলে গঠিত ভূমিরূপ কমপ্লিট। লাস্ট টপিকটা হচ্ছে যে মরু সম্প্রসারণ। এটা তোমাদের লাস্ট পেজে, এই চ্যাপ্টারের একদম লাস্টে যেখানে বায়ুর ক্ষয়কার্য শেষ হচ্ছে, সেখানে তোমাদের থাকবে যে মরু সম্প্রসারণ। মরু সম্প্রসারণ ব্যাপারটা কি? যে মরুভূমির ক্ষেত্রমান বেড়ে যাওয়াই হচ্ছে মরু সম্প্রসারণ। মানে সম্প্রসারণ মানে বৃদ্ধি পাওয়া। মরু যখন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মরুভূমি যদি বৃদ্ধি পাচ্ছে, কোনো অঞ্চলে এতটা মরুভূমি রয়েছে, সেই মরুভূমিটা যদি এই পাশে বাড়তে থাকে, এরকম করে বাড়তে থাকে, যে অঞ্চলটা যদি এতটা হয়ে যায়, সেক্ষেত্রে এটাকেই বলছে মরু সম্প্রসারণ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মরু সম্প্রসারণ। বর্তমানে এই ঘটনাটা খুবই দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে ভূমিক্ষয় হচ্ছে বলে। ভূমিক্ষয় মানে কি? মানে ধরো ভূমিক্ষয় হলে কি, ভূমির মধ্যে যে বালুকণাগুলো থাকে সেগুলো আলগা হয়ে যাবে, সব কিছু আলগা হয়ে যায়, এবং সেই বালুকণা যদি বেশি আলগা হয়ে যায়, তাহলে সেইগুলো খুব ইজিলি হাওয়ার মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। সেক্ষেত্রে মানে ভূমিক্ষয় হচ্ছে প্রধান কারণ এই মরুভূমি সম্প্রসারণের। ঠিক আছে, ভূমিক্ষয় যদি বেশি হয় তাহলে কিন্তু মরুপ্রসারও বাড়বে। তো সেরকম বিভিন্ন মরুভূমিতে, যেমন সাহারা থেকে শুরু করে ভারতের মরুভূমিতেও দেখা গেছে যে সম্প্রসারণ ঘটছে। তো এরকম মেরুস্খলনের সমস্যায় ভুগছে এরকম যদি দেশ তোমরা জানতে চাও, আলজেরিয়া, টিউনেশিয়া, মরক্কো, লিবিয়া, সোমালিয়া, এইসব দেশগুলো কিন্তু এই মরু সম্প্রসারণের সমস্যাতে কিন্তু ভুগছে। তো সেই জন্য কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যে কীভাবে এই মরু সম্প্রসারণগুলো কমানো যায়। সেই মরু সম্প্রসারণ রোধের উপায়গুলো আমি এখানে লিখে দিয়েছি। মরু সম্প্রসারণের উপায় প্রথম হচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট মরুভূমিকে আটকানো, সেটা হচ্ছে গাছ আর লতা রোপণ করতে হবে। তো এই সম্প্রসারণ যাতে না হয়, যদি বৃদ্ধি না পায়, তাহলে এই যে অঞ্চলে মরুভূমিটা রয়েছে, ধরো এই অঞ্চল বরাবর একটা মরুভূমি রয়েছে, ঠিক আছে, তাহলে আমাকে এই বরাবর গাছ লাগিয়ে দিতে হবে। মরুভূমি বরাবর আমাদেরকে গাছ, লতা জাতীয় গাছ এগুলো লাগাতে হবে। বায়ুর আড়াআড়িভাবে ঝোপঝাড় তৈরি করতে হবে। দেখতে হবে বায়ু কোন দিকে প্রবাহিত হচ্ছে, তার সাথে আড়াআড়িভাবে ঠিক ওখানে যাতে ধাক্কা খায়, সেই জায়গাতে বিভিন্ন ঝোপ লাগিয়ে দিতে হবে, ঝোপ জাতীয় গাছ, কাঁটা জাতীয় গাছ, যাতে ওগুলো আটকাতে পারে। ঠিক আছে, আর কি করতে পারে? খরা সহ্যকারী গাছগুলো রোপণ করতে হবে। যেগুলো খরা সহ্য করতে পারে সেই সব গাছ লাগাতে হবে। কারণ বেশি যদি আমি সেই সব গাছগুলো লাগানো হবে না যেগুলো আমাদের এই অঞ্চলে হয়, কারণ সেখানে টিকতে পারবে না, বাঁচবে না, জল পাবে না বলে। সেই রকম তাহলে কোন ধরনের গাছ লাগাতে হবে? যেগুলো খরা সহ্য করতে পারে, ফণিমনসা, বাবলা, এগুলো জাতীয় গাছগুলো আমাদেরকে রোপণ করতে হবে, এবং সেগুলো রক্ষণাবেক্ষণও করতে হবে, যাতে দেখে নিতে হবে যে ঠিকঠাক হচ্ছে কিনা। নেক্সট হচ্ছে ভূমিক্ষয় রোধ। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভূমিক্ষয়। ভূমিক্ষয় হয়, ভূমিক্ষয়ের মাধ্যমে এগুলো রোধ করতে হবে, যেমন ফালি চাষ, ধাপ চাষ, এগুলো করতে হবে যাতে ভূমিক্ষয়টা রোধ হয়। ঠিক আছে, ধাপে ধাপে চাষ করাটাকে ধাপ চাষ বলা হয়। ফালি মনে হচ্ছে এরকম
লম্বা লম্বাভাবে চাষ যেখানে হয় যেসব অঞ্চলে, সেইগুলোতে এই চাষগুলোর মাধ্যমে ভূমিক্ষয়টা রোধ করতে হবে। সমোন্নতি রেখা বরাবর, সমোন্নতি মানে হচ্ছে যেসব সমোন্নতি রেখাটা আগে বুঝতে হবে, সেটা হচ্ছে যেসব সমান উচ্চতার জায়গাগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় সেটাকে বলা হয়। ধরে নাও এরকম আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সমোন্নতি রেখা মানে হচ্ছে, ধরে নাও একটা অঞ্চল রয়েছে, এরকম একটা অঞ্চল রয়েছে, এখানে কিছু হাইট রয়েছে, ঠিক আছে, মানে উচ্চতাগুলো দেখানো হয়েছে, যে এখানে 20, এখানে দেখালো 20 মিটার, এখানে দেখালো 20 মিটার, এটা দেখালো 20 মিটার, ঠিক আছে। আর এইগুলো দেখালো মনে করো এটা 30 মিটার, এটা 30 মিটার, জানি না দেখা যাচ্ছে কিনা, তো মোটামুটি আমি রাফলি দেখাচ্ছি। তো সেক্ষেত্রে যে 20 মিটারগুলো, তাহলে সেগুলোকে আমি একসঙ্গে যুক্ত করবো, এই 20গুলো, তার মানে সমান উচ্চতাযুক্ত যে অঞ্চলটা, এগুলো টানলাম, এই রেখাটাকে বলা হয় সমোন্নতি রেখা। তাহলে এই রেখা বরাবর সমান উঁচু যে জায়গাগুলো, সেই রেখা বরাবর যদি চাষ করি, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আমাদেরকে চাষ করা হয় বা গাছ লাগানো হয়, কোনোভাবে যদি এই রেখা বরাবর গাছ লাগানো হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই আমাদের ক্ষয় প্রতিরোধ করতে সাহায্য করবে। লাস্ট পয়েন্ট হচ্ছে 6 নম্বর, গ্রেট গ্রিন ওয়াল। এটা এখন বর্তমানে খুবই মরু সম্প্রসারণের জন্য এটা করা হচ্ছে, যেটা করা হয়েছে অলরেডি, সেটা হচ্ছে সাহারাতে করা হয়েছে। সাহারার দক্ষিণে এটা করা হয়েছে। প্রায় 20টি দেশ এখানে একসাথে যুক্ত হয়েছে, এবং সেখানে 15 কিলোমিটার চওড়া ও 8,000 কিলোমিটার দীর্ঘ একটা সীমান্ত তৈরি করছে, যেটা বৃক্ষ দিয়ে ঘেরা একটা সীমান্ত। এই যে দেখালাম, এরকম কিছু কিছু দেশ আছে, যে দেশগুলো সবাই একসাথে মিলে এরকম করে মরুভূমির চারদিকে প্রচুর গাছ লাগানো হয়েছে, ঠিক আছে। এরকম সেই চওড়াটা বলে দিয়েছে যে 15 কিলোমিটার চওড়া আর 8,000 কিলোমিটার দীর্ঘ, ঠিক আছে, এই চওড়ার ইয়েটা বলে দিয়েছে। তো এই যে ওয়ালটা তৈরি করছে, বৃক্ষ দিয়ে সীমান্ত একটা তৈরি করছে, এটাকে বলছে গ্রেট গ্রিন ওয়াল। এতটাই বৃহৎ, ওই জন্য গ্রেট বলছে। গ্রিন ওয়াল মানে গাছ দ্বারা একটা দেওয়াল তৈরি করা হয়েছে। কেন করা হয়েছে? যদি মরুভূমি অঞ্চলে এরকম করে মরুভূমির পাশে গাছ থাকে, তাহলে বালিগুলো যখন উড়ে যাবে, তখন গাছের মধ্যে সেগুলো প্রত্যেকটাই ধাক্কা খাবে, এবং সেখানেই সেটা পড়ে যাবে, মানে বাইরে বেরোতে দেবে না। এই যে আমি ধরে নিচ্ছি একটা এরিয়া, এখানে যদি আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাই, এই এরিয়াটা যদি গাছ দিয়ে ঘিরে দেওয়া হয়, তাহলে কি হবে, এই অঞ্চলের বালিগুলো যখনই বাইরের দিকে বেরোবার চেষ্টা করবে, এখানে ধাক্কা খাবে, দিয়ে এইখানেই পড়ে থাকবে, বেরোতে পারবেন। তাহলে কি সম্প্রসারণটা হলো না, আটকে গেল। তো এইটাই খুব ইম্পর্টেন্ট একটা, গ্রেট গ্রিন ওয়ালটা মরু সম্প্রসারণ। তো এইটা আলাদা করে 2 নম্বরের টিকা আসে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রেট গ্রিন ওয়ালটা। তাহলে এইটা হলো তোমাদের কমপ্লিট হলো তোমাদের ফার্স্ট চ্যাপ্টার। তো এই প্রশ্নগুলো নেক্সট দিন আমরা আলোচনা করব, এই লাস্ট পার্টের, অর্থাৎ বায়ু থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো। থ্যাংক ইউ।